পাথরের শক্তি ধীরে ধীরে ফুটোর মধ্যে সঞ্চারিত হয়ে গেছে। প্রণাম গুরুদেব। আয় আমার সাথে। কাল দোল পূর্ণিমা, আজ হোলিকা দহনের দিন। আমি তোর শক্তির পরীক্ষা নেব। যে আগে গুরুদেব। সামনে ওই গাছটা দেখতে পাচ্ছিস? ওই গাছের দিকে তোর বায়ুর শক্তি প্রবাহিত কর। যে আগে গুরুদেব। দেখি গুরুদেব, গাছটা উপড়ে গেল। হ্যাঁ বাবা, তোমার শক্তি সত্যিই বেড়েছে। এবার চল ওই বড় পাথরটার দিকে জলের শক্তি প্রয়োগ কর। যে আগে গুরুদেব। ওরে বাস, এত বড় পাথরটা গড়িয়ে চলে গেল। আমি তো নিজের শক্তিকে বিশ্বাস করতে পারছি না। এবারে চল ওই বড় শুকনো গাছটার কাছে, আর ওই গাছটার উপর আগুনের শক্তি প্রয়োগ কর। যে আগে সাধু বাবা। এ কি, এত বড় গাছটা নিমেষে ছাই হয়ে গেল। এবারে নিজের শক্তিকে চিনতে পেরেছো তো বাবা? এই শক্তিকে ভালো কাজে ব্যবহার কর। যথা আজ্ঞা গুরুদেব। আর একটা কথা, কাল দোল, কালকে তোকে আমি কিছু বিশেষ শিক্ষা দেব। যে আগে সাধু বাবা। বস, আসতে পারি? এসো এসো। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ, কি বলতে চাও বলো। আসলে কদিন বাদেই দোল, আর আগে দোলের সময় আমরা অনেক কিছু করতাম, কিন্তু এখন আমরা তো ভালো হয়ে গেছি, তাই সেসব কাজ আর করতে পারবো না। আমরা চাই দোলের আগে একটা নেড়াপড়া করতে আর প্রাণ ভরে দোল খেলতে। এ তো খুবই ভালো কথা। ঠিক আছে, তোমরা জোগাড় যন্ত্র করো, কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথেই আছি। মহামহিম, খুবই খারাপ খবর। কেন, কি হয়েছে? এমপিটার মতো মন্ত্রীটাও ভালোর দলে যোগ দিয়ে দিয়েছে। ওরা সবাই নেড়াপড়া করবে, দোল খেলবে, খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের উৎসব পালন করবে। করাচ্ছি ওদের খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের উৎসব। রংবাজ, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। মহামহিম, আমি হাজির। আমি রংবাজ, কালো শয়তানদের মধ্যে সেরা রংবাজ। ভালো মানুষের মুখে কালি লেপাই আমার কাজ। আমি যাচ্ছি মহামহিম, ওদের নেড়াপড়া আর দোল বানচাল করতে। আর সাথে সাথে ওই 3টে পাথরও আমি আপনার জন্য জোগাড় করে নিয়ে আসবো। যদি তুই ওই পাথর 3টে জোগাড় করে নিয়ে আসতে পারিস, তাহলে আমি তোর হাত ফিরিয়ে দেবো। এখন গিয়ে আগে ওদের নেড়াপড়ার উপরে বসি, তারপর যখনই আগুন দিতে আসবে। নেড়াপড়াটা খুব সুন্দর সাজানো হয়েছে, বলো ওস্তাদ। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। এবারে বসকে ডেকে এনে এতে আগুন দেওয়াতে হবে। চলো তাহলে সবাইকে একসাথে করে নিয়ে বসকে ডেকে নিয়ে আসে। বস, মানে আমরা এসেছিলাম, তুমি যদি একটু নেড়াপড়াটায় আগুন দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তোরা সবাই যা, ওখানে গিয়ে জড়ো হ। ইয়েস বস। চলুন গুরুদেব, আমরা এখন নেড়াপড়ায় আগুন দিতে যাব, আর বাবা ভূতেশ্বরের পবিত্র দণ্ড দিয়েই আমি এই কাজটা করব। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। আসুন গুরুদেব। হ্যাঁ, চল চল। পাস, এ তো মেঘনা চাইতেই জল। কে কে কথা বললো? হ্যাঁ গুরুদেব, আমিও একটা কথা শুনলাম বলে মনে হলো। এই রে, এরা কি আমায় চিনে ফেললো? শোন ফুটো, তুই তাড়াতাড়ি আগুন লাগা, আর আমি জায়গাটাকে বেঁধে ফেলছি। যে আগে গুরুদেব। এই যা, আমি তো আটকা পড়ে গেলাম। এখন আমি কি করি? দেখি লাফিয়ে পালানো যায় কিনা। ওরে বাবা, আমি তো পালাতেও পারছি না। হাত দুটো জোগাড় করার আশায় এসে শেষে না জানটা খোয়াতে হয়। ও জ্বলে গেলাম, পুড়ে গেলাম। যাক, ভালোই নেড়াপোড়াটা কেটে গেল। এটা আমার জীবনের সব থেকে ভালো নেড়াপোড়া কাটালাম আমি। ঠিক বলেছিস, আমিও। কিরে, দোলের দিনে তোরা এরকম মনমরা হয়ে বসে আছিস কেন? আমার আগের জন্মের দোলের দিনের ঘটনা মনে পড়ে যাচ্ছে। আমারও। তা কি কথা, কি গল্প বল, আমিও শুনি। শুনেছি দুঃখের কথা বলে দিলে মন হালকা হয়ে যায়। সবাইকে ভালো হতে দেখে এখন আমার মনে হচ্ছে আমি বেঁচে থাকতে কেন ভালো হলাম না। তাহলে আমাকে আর ভূত হতে হতো না। কেন রে, কি করেছিলিস? আমার নিষ্পাপ বউটাকে আমি সন্দেহ করেছিলাম, হ্যাঁ? সন্দেহের বশে খুব মেরেছিলাম।
আর সে আমাকে বলেছিল তুই বলে মানতে হবি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, বল বল, তারপর বল। তারপর আর কি, হোলির দিনে শরীখানার বিষাক্ত মদ খেয়ে মরে গেলাম, আর মরে গিয়ে মামদ হলাম। ওরে বাবা, আগের জন্মে কি কথা মনে পড়ছে সেটা তো বল। তোর বাড়ি কোথায় ছিল রে? ওই তো ঘোড়া চকের পাশে শরীখানা, তার পাশেই মালতীপুর গ্রাম, আমাদের মালতীপুর। তোর বউ তাদের পাড়ার একজনের সাথে সম্পর্ক করতো, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কিন্তু তুই জানলে কি করে? ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ হ্যাঁ, বল তারপর বল, মামদো বল। যেদিন আমি মারা যাই, যেদিন তুই মারা যাস সেদিন হোলি ছিল, আর তুই কাজের থেকে তাড়াতাড়ি চলে এসেছিলিস, তাই না? একদম ঠিক, একদম ঠিক, কিন্তু এত কথা তুই জানলি কি করে? হোলির দিনে দোকান বন্ধ থাকবে বলে তুই মদটা আগের দিন কিনে এনে বাড়িতে রেখেছিলিস, তাই না? ব্যাপারটা খুবই ঘোরালো মনে হচ্ছে। মামদোর গল্প ফুটো এভাবে কিভাবে বলে দিচ্ছে? ওরে ভূতু, তুই কি গুনতে জানিস নাকি? হ্যাঁ, তুই তোর বউকে খুব মারলি, তারপর সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কাউকে না পেয়ে শেষে মদটা নিয়ে খেতে বসলি, তাই তো? ভাগ্য ভালো আমার মুখ নেই, আমার মুখটা থাকলে তো এতক্ষণে আমি হা হয়ে যেতাম, আর সেই হায়ের মধ্যে দুনিয়ার যত পোকা মাকুড়ি ধুর বাদুর সব ঢুকে পড়তো। তাহলে শোন, আমি আরো বলি। বল ভাই, শুনি। তুই কোনোদিনই বরফ বা ঠান্ডা জল দিয়ে মদ খেতিস না। তুই এটাও জানিস? হ্যাঁ রে ভাই, তুই যদি বরফ বা ঠান্ডা জল দিয়ে মদ খেতিস তাহলে আমাকে আর এইভাবে মরতে হতো না, তোকেও মরতে হতো না। আরে, মামদোর ঠান্ডা জল দিয়ে মদ খাওয়ার সাথে ভূতো আর মামদোর মরার কি সম্পর্ক? হ্যাঁ, কি করে বেঁচে থাকতাম আমরা? তোর বউয়ের নাম ইমলি তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু তুই এত কিছু জানলি কি করে শয়তান? ওরে গাধা, তোর বউয়ের সঙ্গে আমার প্রেম ছিল তোর বিয়ে হওয়ার আগে থেকেই। আমি বেকার ছিলাম, আমার টাকা পয়সা কিছু ছিল না, খুব গরিব ছিলাম আমরা, তাই আমার সাথে বিয়ে না দিয়ে তোর সাথে বিয়ে দিয়ে দিল। সে কি? তারপর? ও এই ব্যাপার। আমি মাঝে মাঝে সময় পেলে যেতাম তোদের বাড়ি, তোর বউয়ের সাথে একটু গল্প করে খেয়ে দিয়ে চলে আসতাম। ওরে শয়তান, তুই আমার বউয়ের সাথে? আরে থাম 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 থাম, এখন আর এই নিয়ে মারামারি করিস না, গল্পটা শুনতে দে ভালো করে। বল ভূতো, বল তারপর। সেদিন হোলির দিন ভালো করে চিকেন দিয়ে ভাত খেয়ে তোর বউয়ের সাথে বসে একটু গল্প করছিলাম, এমন সময় হঠাৎ করে তুই চলে এলি, আর এমনি আমাকে ঠেলে তোদের ব্রিজের মধ্যে ভরে দিল, বললো তোর মদে নাকি ওষুধ মিশিয়ে দিয়েছে, যা খেলেই তুই ঘুমিয়ে পড়বি আর আমরা পালাবো। একে এসব কি বলছিস তুই? এমনি এরকম করতে পারলো আমার সাথে? তারপর বল। তুই সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলি, তোর অনেক সময় লাগলো, আর ফ্রিজের মধ্যে ঠান্ডা আর বাতাসের অভাবে আমি মারা পড়লাম। তাও যদি তুই ঠান্ডা জলের জন্য ফ্রিজ খুলতিস তবে আমি হয়তো বেঁচে গেলেও যেতে পারতাম। তার মানে তুই সেই যার জন্য আমি মরেছিলাম? আমার কি দোষ বল? আমি তো কেবল ভালোবেসেছিলাম, তোর বউ মদে ওষুধ দিল, তুই খেলি, আমার কি দোষ বল? না না, তোর কোনো দোষ নেই, তোর কোনো দোষ নেই, দোষ আমার, আমি বিশ্বাস করে মরেছি। থাক থাক, আর কাঁদতে হবে না, চল আমার সাথে, বাইরে সবাই দোল খেলছে, সেখানে যাই। তোদের গল্পটা খুব ভালো লাগলো আমার, আর আমি চাই
তোদের বন্ধুত্ব সারা সময় অটুট থাকুক। ফুটো, এবারে বুঝতে পারলি তো তোর শক্তি? তোর সামনে যে পড়ে রয়েছে সে হলো মহাশক্তিমান রংবাজ দানব। বলতে গেলে একরকম না জেনেই তুই একে শেষ করে ফেলেছিস। সবই আপনার আশীর্বাদ গুরুদেব। তোকে যে শিক্ষা আমি দিয়েছি তার নিয়মিত অভ্যাস তোকে আরো আরো শক্তিমান করে তুলবে। যথা আজ্ঞা গুরুদেব। আর শোন, এখন থেকে তোকে খুব সাবধানে থাকতে হবে, নিজের শক্তিকে রক্ষা করতে হবে। তোর কাছে এখন 3টে পাথর আছে, এগুলোর জন্য অনেক খারাপ শক্তি তোর উপর আক্রমণ করতে পারে, ফলে খুব সাবধানে থাকতে হবে। যে আজ্ঞে গুরুদেব, আমি খেয়াল রাখবো। আমি যাই, তোর জন্য একটা ওষুধ তৈরি করতে হবে, বিশেষ ওষুধ। তুই এখন জঙ্গলে যা, আর তোকে যে অ্যাটাকগুলো শিখিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস কর। যে আজ্ঞে গুরুদেব। ছোট্ট একটা ফুটো আমাকে একেবারে শেষ করে দিল। এ আপনি কি বলছেন মহামহিম? ওরে, বুঝলি না, ওই ফুটো বলে ছোট্ট ছেলেটা আমার একেবারে সবকিছু শেষ করে দিচ্ছে। কপালা গেল, এমপি সাহেব ওর দলে যোগ দিল, মন্ত্রী সাহেব ওর দলে যোগ দিল, রংবাজ মারা গেল, দুর্মুখ মারা গেল। একে একে আমার সব লোকরা হয় ওর হাতে মারা পড়ছে, নয় ওর সাথে যোগ দিচ্ছে। তার উপরে 3টে শক্তির পাথর, তাও এখন ওর কবজায়। মহামহিম, আমি ওর সাথে লড়াই করতে যেতে চাই। আপনি শুধু আমাকে আপনার ভূমি শক্তির পাথরটা দিন। ওর শক্তির জোরে আমি ওকে হারিয়ে ওর থেকে সমস্ত পাথর আদায় করে নিয়ে আসব, আর সাথে ওটাকে বেঁধেও নিয়ে আসবো আপনার কাছে। ঠিক আছে, যা। আর এই নে সেই ভূমি শক্তির পাথর। মহামহিমের জয় হোক। আমি আসছি মহামহিম। যত সব অপদার্থের দল, দেখা যাক এই অপদার্থটা কি করতে পারে। যাই, জঙ্গলের ভেতরে গিয়ে একটু প্র্যাকটিস করে আসি। একটু গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাই। বেশ খানিকক্ষণ ধরে মনে হচ্ছে কেউ যেন আমার পেছু নিয়েছে। সে যাই হোক, শক্তিগুলোকে অ্যাক্টিভ করে নেই, তারপর যা হবে দেখা যাবে। আমি যে ওর পিছনে আছি ছেলেটা মনে হয় বুঝতে পারেনি। একটা গন্ধ পাচ্ছি, কিন্তু গন্ধটা তো মানুষের বা কোনো জন্তু জানোয়ারের নয়, এ তো শয়তানের গন্ধ। ঠিক আছে বাছাধন, এসো, আজ তোমার খবর আছে। ছেলেটা হঠাৎ দাঁড়িয়ে পড়লো কেন? সে যা হোক, এবারে মহামহিমের থেকে নেওয়া শক্তি এই ছেলেটার উপর মেরে দিই। যতই শক্তি ছাড়ো বাবা, কোনো লাভ নেই। যা, এই শক্তি তো ওর গায়ে লাগার আগেই ছাই হয়ে গেল আগুনে পুড়ে। এই ছেলে তো সামান্য ছেলে নয়। এই, তুই কে রে? তোর কি চাই? আমার পেছু করছিস কেন? তোর কাছে যে পাথরগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দে, তাহলেই আমি চলে যাবো আর তোকে ছেড়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, তোর পাথরগুলো চাই, সেই জন্য তুই এসছিস। আগে বলবি তো। আয় আয়, এই নে তোর পাথর নিয়ে যা। সত্যি বলছিস? তুই পাথরগুলো আমাকে দিয়ে দিবি? হ্যাঁ, বললাম তো পাথরগুলো তোকে দিয়ে দেবো। আয়। আমি কারা সম্রাটের কাছের লোক হয়ে যাব। আমার সমস্ত শক্তি জেগে ওঠো। 3, 2, 1, বুম! ধোঁকা! তুই আমার সাথে গদ্দারি করলি? এখন তোর মনে হচ্ছে আমি তোর সাথে গদ্দারি করেছি? আর তুই যখন আমার পেছন থেকে মারতে গেছিলি তখন তখন গদ্দারি মনে হয়নি না? কালা সম্রাট, কালা সম্রাট, আমি পারলাম না, আমি পারলাম না। আরে বাস, এ তো দেখছি আরেকটা পাথর। সাধু বাবাকে শিগগির নিয়ে দেখাতে হচ্ছে। ওষুধ তৈরি। এবার এই ওষুধটা ফুটোকে খাওয়াতে পারলেই ফুটোর শক্তি আবার দ্বিগুণ হয়ে যাবে। সাধু বাবা, এই পাথরটা দেখুন, এই পাথরটা দেখুন। এই পাথরটা তুই কোথায় পেলি? আমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎই একটা শয়তানের চর আমার উপরে আক্রমণ করে। আমি তার সাথে লড়াই করে শেষ পর্যন্ত তাকে মেরে ফেলতে পারি। মারা যাওয়ার পরেই তার শরীরটা ভ্যানিশ হয়ে যায়, আর এই পাথরটা সেখান থেকেই পেয়েছি আমি। ফুটো, তুই খুবই ভাগ্যবান, তুই খুবই ভাগ্যবান। গুরুদেব তোকে যে 5টা পাথর জোগাড় করতে বলেছিলেন, এটা তার 4 নম্বর পাথর। এটাও একা একাই তোর কাছে চলে এসেছে। এর শক্তিও তোকে গ্রহণ করতে হবে, কিন্তু তার আগে তুই আমার হাতের এই বড়িটা খা। যে আগে সাধু বাবা, কিন্তু এই বড়িটা কি খেলে কি হবে? তোর শরীর আগের 3টে পাথরের সম্পূর্ণ শক্তি ধারণ করতে অক্ষম,
তার মধ্যে তুই যদি এই চতুর্থ পাথরের শক্তি নিজের শরীরে ধারণ করতে চাস তাহলে তোর শরীর বিস্ফোরণ হবে। তাই তোর শরীরকে আগে শক্তি ধারণের উপযুক্ত করতে হবে, আর এই ওষুধটা সেই কাজটাই করবে। আমি বুঝতে পেরেছি সাধু বাবা। এবারে এই পাথরটা হাতে নিয়ে তোর পুজোর আসনে বস, চোখ বন্ধ করে মনে মনে বাবা ভূতেশ্বরের ধ্যান কর। জি আগে সাধু বাবা। ফুটো যদি আর একটা পাথর জোগাড় করতে পারে তাহলেই আমি আমার শরীর ফিরে পাবো। জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। সাধু বাবা, এই 4টে পাথর জোগাড় করার পর আমি পঞ্চম পাথরের জন্য আর ধৈর্য ধরতে পারছি না। আপনি আমাকে কি সেখানে নিয়ে যাবেন? আপনি কি জানেন কোথায় আছে সেই পাথর? বাবা ভূতেশ্বরের দণ্ড তোকে পথ দেখাবে। আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি এখনই বেরোতে চাই। শান্ত হ ফুটো, আমি নয় আমরা এই অভিযানে আমিও তোর সাথে যাব। গুরুদেব, সত্যি সত্যি আপনি যাবেন আমার সাথে? আমাকে তো যেতেই হবে বাবা। তাহলে চলুন সাধু বাবা, আমরা এগোই। চোখ বন্ধ করে বাবা ভূতেশ্বরকে স্মরণ করে দণ্ডকে পথের দিশা দেখানোর জন্য অনুরোধ কর বাবা। জি আগে সাধু বাবা। জয় বাবা ভূতেশ্বরের জয়। হে দণ্ড, আমাকে পথ দেখাও পঞ্চম পাথর পর্যন্ত, যাতে আমি পৌঁছতে পারি। আমাকে পথের দিশা দেখাও, আমার সহায় হও। দেখ দেখ ফুটো, ওই দণ্ডের থেকে একটা আলোর রশ্মি কেমন সামনের দিকে এগিয়ে চলেছে। ওই আলোর পথ ধরে আমাদের এগিয়ে চলতে হবে। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমার আরো একজন সাকরেদ, তার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। ফুটো, আমি তোকে ছাড়বো না। এবার আমি যাচ্ছি তোকে শেষ করতে। না মহামহিম, আমি থাকতে আপনি যাবেন এ আমি কখনোই হতে দেব না। আমি যাচ্ছি মহামহিম, আমি অবশ্যই ওই ছেলেকে আপনার সামনে ধরে নিয়ে আসব। আপনি তাকে নিজের ইচ্ছে মতো শাস্তি দেবেন। ঠিক আছে, তুমি যাও, কিন্তু সাবধান, মনে রেখো ও কিন্তু অনেক শক্তির অধিকারী। আপনি কিছু চিন্তা করবেন না মহামহিম, ও যত শক্তিমানই হোক না কেন, ও শরীরটা তো মানুষের, তাতে আর কত শক্তি ধরবে। ঠিক আছে, যাও, অন্ধকারকে জয় করো। কে চলেছে ফুটোর সাথে লড়তে? ফুটো কি জিততে পারবে এই লড়াইতে? আলোর দিশা ফুটোকে কোথায় নিয়ে চলেছে? সাধু বাবা কি সত্যি আবার নিজের শরীর ফিরে পাবেন? দেখতে হলে চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামী সপ্তাহে আসছি আরো নতুন একটা এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।